বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 20শে অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 84তম ক্লাস এবং তামাদি আইনের চতুর্থ ক্লাস। তো তামাদি আইনের ইতিমধ্যে আমরা ধারাগুলো পড়ে ফেলেছি। আজকে আমরা করব তফসিল। তো তামাদি আইনের মোট তিনটা তফসিল ছিল, কিন্তু দুইটা তফসিল বাতিল, এখন একটা তফসিল বলবৎ আছে, সেটা হলো প্রথম তফসিল। তো প্রথম তফসিলটা যদি দেখেন, ফার্স্ট শিডিউল তামাদি আইনের প্রথম তফসিলে গোল দেবেন, তিনটি ভাগ আছে, তিনটি বিভাগ আছে, এবং তিনটি বিভাগে তিন ধরনের তামাদি মেয়াদ উল্লেখ করছে। তো তামাদি আইনের যে প্রথম তফসিলে যে তিনটা বিভাগ, প্রথম বিভাগ বা ফার্স্ট ডিভিশনে বলছে মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ, লিমিটেশন ফর ফাইলিং সুটস, আন্ডারলাইন করবেন 1 থেকে 149 অনুচ্ছেদ। তাহলে মামলা দায়েরের যে তামাদি মেয়াদ, এটা আলোচনা করছে 1 থেকে 149 অনুচ্ছেদ। যদি বলেন কোন মামলা, দেওয়ানি মামলা। দ্বিতীয় বিভাগ দেখেন, সেকেন্ড ডিভিশন, আপিল দায়েরের তামাদি মেয়াদ, লিমিটেশন ফর ফাইলিং আপিল 150 থেকে 157। 150 থেকে 157। তো আপিল, এই আপিলটা হলো আহ তামাদি মানে দেওয়ানি আপিল, ফৌজদারি, উভয় আপিল। এটা আমরা সামনে পড়বো কোথায় কি আছে। এটা উভয় আপিল। তৃতীয় ভাগ দেখেন, থার্ড ডিভিশন, এই ভাগে বলছে বিভিন্ন দরখাস্ত বা পিটিশন দায়েরের তামাদি মেয়াদ, লিমিটেশন ফর ফাইলিং অ্যাপ্লিকেশনস এন্ড পিটিশনস। বিভিন্ন দরখাস্ত বা যে আপনার পিটিশন বা দরখাস্ত দায়ের তামাদি মেয়াদ, এটা বলছে 158 থেকে 183। তাহলে তামাদি আইনের সর্বসাকুল্যে অনুচ্ছেদ আছে 183টা। এর মধ্যে এই 183টি অনুচ্ছেদে ভাগ করছে তিন ভাগে। প্রথম ভাগে আছে মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ 1 থেকে 149। দ্বিতীয় ভাগে আছে আপিল দায়েরের তামাদি মেয়াদ 150 থেকে 157। তৃতীয় ভাগে আছে আবেদন দায়েরের তামাদি মেয়াদ 158 থেকে 183। এটা মনে রাখতে হবে। তো জেনে রাখা ভালো, দেখেন যে তামাদি আইনের প্রথম তফসিলে উল্লেখিত সর্বোচ্চ তামাদি মেয়াদ হলো 60 বছর এবং সর্বনিম্ন হলো 7 দিন। বলছে যে এই যে 183টা অনুচ্ছেদের মধ্যে বিভিন্ন সময় যে বিভিন্ন তামাদি মেয়াদ বলছে, মামলা, আপিল, দরখাস্ত, এগুলোর মধ্যে সর্বোচ্চ তামাদি মেয়াদ হলো 60 ডেজ, 60 ইয়ার্স, 60 বছর। 60 বছর, এই 60 বছর আমরা পড়বো। তো এই তিন ধরনের মামলার ক্ষেত্রে 60 বছর আছে। বন্ধক রিলেটেড মামলা হলো সরকার যদি বাদী হয়ে কোনো মামলা করে, তামাদি মেয়াদ 60 বছর। ঠিক আছে। আর সর্বনিম্ন তামাদি মেয়াদ আছে হলো 7 দিন। এটা আমরা পাবানি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলে এটা হচ্ছে 7 দিন। আচ্ছা, এখন আমরা দেখি যে সর্বোচ্চ তামাদি মেয়াদ উল্লেখ আছে 147 থেকে 149 অনুচ্ছেদে, বন্ধক পরে পড়বো, সমস্যা নেই। আর সর্বনিম্ন আছে 150 অনুচ্ছেদে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল, এটা কত 100, মানে এটা আছে 150-এ 7 দিন। সো প্রথমে আমরা চলে আসি যে মামলা দায়েরের যে তামাদি মেয়াদ, এখানে কোন কোন অনুচ্ছেদ আমার মনে রাখতে হবে, এটা আমরা একটু দেখি। প্রথমেই দেখেন অনুচ্ছেদ 2, দেশের প্রচলিত কোনো আইন অনুসারে কথিত কোনো কাজ করা বা, আন্ডারলাইন করবেন, করা থেকে বিরত থাকার জন্য ক্ষতিপূরণের মামলা। আইন অনুসারে একটা কাজ করা হয়েছে, আইন অনুসারে আপনারা একজন গ্রেফতার করছে, বাট সে আসলে ভুলক্রমে আপনার গ্রেফতার করছে। গ্রেফতার করার কথা ছিল নির্মল রে, আমাদের এই জায়গায় দুই নির্মল আসতো, বর্তমানে এক নির্মল আছে, আর এক নির্মল আসে না। ওই যে এক নির্মলের ওই যে পায়ে সমস্যা, তা দেখা গেল যে ওই নির্মল রে গ্রেফতার করতে আইসে এই নির্মল রে ধরে নিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি গ্রেফতার হওয়ার কথা হলো ওই আর এক নির্মলের। তো এখন নির্মল যে গ্রেফতার করলো, নির্মল ছাড়া পাইছে, তাহলে নির্মল ওই যে গ্রেফতার করছে সরকারের বিরুদ্ধে বা ওই 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 অফিসারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারে। কত অনুচ্ছেদে তামাদি মেয়াদ বলছে? 2 অনুচ্ছেদে। তামাদি মেয়াদ কতদিন দেখেন, 90 দিন। তাহলে মামলা দায়েরের সর্বনিম্ন তামাদি মেয়াদ এই 90 দিনই, এর চেয়ে কম তামাদি মেয়াদ আর কোনো মামলার ক্ষেত্রে নাই। তো যদি বলে যে তামাদি আইন অনুসারে সর্বনিম্ন তামাদি মেয়াদ মামলা দায়েরের ক্ষেত্রে কত অনুচ্ছেদে? 2 অনুচ্ছেদে। কতদিন? 90 দিন। অনুচ্ছেদ 3 দেখেন, সুনির্দিষ্ট প্রতীক আইনের 9 ধারা, স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের, স্থাবর সম্পত্তি উদ্ধারের মামলার তামাদি মেয়াদ 6 মাস। এটা আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন যখন পড়েছিলাম তখন আমরা জানি। তো 3 অনুচ্ছেদ মনে রাখবেন, এটা আমরা আগেই পড়েছি। এরপরে আমরা চলে যাব অনুচ্ছেদ 10। এরপরে সরাসরি চলে আসেন অনুচ্ছেদ 10, অগ্রক্রয়ের মামলা, রাইট টু প্রিএমশন। অগ্রক্রয়ের মামলা তামাদি মেয়াদ দেখেন 1 বছর। পাইছেন? তো এই অগ্রক্রয়ের মামলা তামাদি মেয়াদ আসলে
এই যে অগ্রকরের মামলাটা, এটা হলো মুসলিম আইন অনুসারে। অগ্রকর মামলা দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950-এর 96 ধারায় করা যায় কৃষি জমির ক্ষেত্রে। কৃষি জমির ক্ষেত্রে অগ্রকর মামলা, সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ হলো 3 বছর। 3 বছর, ওইটা ওই আইনের 96 ধারায় বলছে। কিন্তু তামাদি আইনের 10 অনুচ্ছেদে অগ্রকর মামলা তামাদি মেয়াদ কত বছর বলেন? 1 বছর। এটাই মনে রাখেন, 1 বছর। তো তাহলে 2, 3, 10 চলে আসেন 16 অনুচ্ছেদ। 16, বকেয়া রাজস্ব বা একইভাবে আদায়যোগ্য অন্য কোনো পাওনার জন্য রাজস্ব বিভাগ কর্তৃক দাবিকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য সরকার বিরুদ্ধে মামলা। সরকারের নিকট রাজস্ব বিভাগের যদি বকেয়া রাজস্ব পাওনা থাকে, তাহলে ওই রাজস্ব আদায়ের জন্য রাজস্ব বিভাগ সরকারের বিরুদ্ধে মামলা করবে। 16 অনুচ্ছেদে বলছে তামাদি মেয়াদ কতদিন? 1 বছর। তো রাজস্ব বিভাগ কর্তৃক বকেয়া রাজস্ব আদায়ের জন্য সরকার বিরুদ্ধে মামলার তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। অনুচ্ছেদ কত? 16। আচ্ছা, 19 ভিভিআই 19। 19 দেখেন, 19-এ বলছে মিথ্যা বা অন্যায় কারাদণ্ড, ফলস ইমপ্রিজনমেন্ট ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা। এটা আন্ডারলাইন করেন, মিথ্যা বা অন্যায় কারাদণ্ড, ফলস ইমপ্রিজনমেন্ট। মিথ্যা বা অন্যায় কারাদণ্ড আসলে কাকে বলে? মিথ্যা বা অন্যায় কারাদণ্ড হলো যে আসলে তার এই অপরাধটা করে নাই, পরে প্রমাণিত হয়েছে, বাট সে অলরেডি তো কারাগারে তো কারাদণ্ড ভোগ করছে। এরকম যে হয়, মানে একজনের দায় আর একজন ভোগ করছে, তাহলে সেই ক্ষেত্রে সে সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে। এই যে দেখেন, কত বছর? 1 বছর। কারাদণ্ড যখন সমাপ্ত হয়, যখন ওই কারাদণ্ডটা সমাপ্ত হবে তখন থেকে 1 বছরের মধ্যে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারে। সো আপনার আমাদের এই যে যে তামাদি আইনের অনুচ্ছেদের মধ্যে আপনি সবার আগে প্রায়োরিটি দিবেন যে অমুক মামলার তামাদি মেয়াদ কত, অনুচ্ছেদ কত, এটা মনে না রাখলেও চলবে। এটা হচ্ছে গৌণ বিষয়। মুখ্য যেটা, যে মিথ্যা কারাদণ্ড ভোগ করলে ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কত? 1 বছর। আপনি 19 অনুচ্ছেদ আছে, এটা না জানলেও সমস্যা নাই, বাট যেটা অবশ্যই জানতে হবে যে মিথ্যা কারাদণ্ডের ক্ষতিপূরণের মামলা কত বছর? 1। প্রশ্নগুলো অনুচ্ছেদ থেকে খুব বেশি আসে না। তো যদি কেউ মনে করেন যে এত অনুচ্ছেদ আমি কেমনে মনে রাখবো, মনে রাখা খুব সহজ। আপনি যখন ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধি পড়ে ফেলবেন, তখন দেখবে, সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইন পড়বেন, দেখবে যে অনেক অনুচ্ছেদের মধ্যে আমরা ওখানেই পড়ে ফেলছি। ফৌজদারিতে পাবো, দেওয়ানিতে পাবো, সুনির্দিষ্টতে পাবো, অনেক অনুচ্ছেদ ওই জায়গায় পড়া শেষ। তো এখানে এক্সট্রা আর কিছু পড়া লাগে আর কি। চলে আসি আমরা 23, 24। 23 নাম্বারটা আগে দেখেন। দেখেন 23 নাম্বার, যে বিদ্বেষমূলক ভাবে ফৌজদারিতে সোপর্দের জন্য ক্ষতিপূরণ 1 বছর। বিদ্বেষমূলক ভাবে ফৌজদারিতে সোপর্দ মানে হলো আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, আপনি পরবর্তীতে খালাস পাইছেন। অ্যাকচুয়ালি আপনার বিরুদ্ধে ওই মামলার কোনো কারণ ছিল না, আর আপনি খালাস পাইছেন মানেই তো হইছে যে ওই অপরাধটা আপনি করেন নাই। আপনি একটা হত্যা মামলা থেকে খালাস পাইছেন বা একটা ধর্ষণ মামলা থেকে খালাস পাইছেন, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে যখন কোনো ব্যক্তির উপর হত্যা মামলা হয় বা ধর্ষণ মামলা হয়, ধরে নেওয়া হয় ওই ব্যক্তি আসলেই ধর্ষণ করছে। বাট অ্যাকচুয়ালি আইনের দৃষ্টিতে যতদিন পর্যন্ত তার সাজা না হচ্ছে ততদিন পর্যন্ত আইনের দৃষ্টিতে সে কিন্তু নিষ্পাপ। বুঝতে পারছেন তো? কারণ আমরা সাক্ষ্য আইন পড়ছিলাম, মনে আছে কিনা, যে ফৌজদারি মামলা প্রমাণ করতে হয় যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে, বিয়ন্ড রিজনেবল ডাউট। তো এটা দেখেন, বিদ্বেষমূলক ভাবে ফৌজদারিতে সোপর্দের জন্য ক্ষতিপূরণ, এটাও কত বছর? 1 বছর। তাহলে মিথ্যা কারাদণ্ড 1 বছর, বিদ্বেষমূলক ভাবে সোপর্দ করলে এটাও কত? 1 বছর। 23, 24 অনুচ্ছেদে আসেন। 24 অনুচ্ছেদ, লিখিত কুৎসা, লাইবেল। লিখিত কুৎসা মানে হলো লিখিত কুৎসা দ্বারা মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা। আমি একটা অনলাইনে লিখছি, সরাসরি লিখছি, পত্রিকায় লিখছি, যেখানেই লিখি না কেন, লিখে আমি আমার মাহবুব সাহেব বা নির্মলের নামে আজেবাজে কথা লিখছি, তো এটা হলো লিখিত কুৎসা। তো লিখিত কুৎসার জন্য মামলা দায়ের করতে পারবে। ক্ষতিপূরণের মামলা কতদিন? 1 বছর। কত অনুচ্ছেদ বলতে? 24। তো এখানে লিখিত কুৎসার ইংরেজি ব্যবহার করছে কি? লাইবেল। লাইবেল লিখিত, লাইবেল এলে এলে মিলে যায়, লাইবেল লিখিত। অনুচ্ছেদ 25 আর 24 অলমোস্ট সেম। ওখানে ছিল 24-এ ছিল লিখিত কুৎসা, আর এখানে ছিল দেখেন মৌখিক কুৎসা, স্ল্যান্ডার। এটা বলতেন মৌখিক কুৎসারে ইংরেজিতে কি বলে? স্ল্যান্ডার।
স্ল্যান্ডার দ্বারা মানহানির জন্য ক্ষতিপূরণের মামলা, এখানে তামাদি মেয়াদ কত বছর? 1 বছর। তাহলে লিখিত কুৎসাও 1 বছর, মৌখিক কুৎসাও 1 বছর। 39, অনুচ্ছেদ 39। এরপরে আমরা চলে আসি 39 অনুচ্ছেদ। স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ ট্রেসপাসের জন্য ক্ষতিপূরণের মামলা 3 বছর, অনধিকার প্রবেশের তারিখ হতে। স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ আসলে কাকে বলে? যখন কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির স্থাবর সম্পত্তিতে তার অনুমতি না নিয়ে প্রবেশ করে, বা অনুমতি নিয়ে প্রবেশ করে পরে সেখানে একটা খারাপ কাজ, বেআইনি কাজ করে, তখন সেটা হয়ে যায় অপরাধমূলক অনধিকার প্রবেশ বা ট্রেসপাস। তাহলে আমার জমিতে যদি কেউ অনধিকার প্রবেশ করে, আমি তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করব কত বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। বুঝতে পেরেছেন? কত অনুচ্ছেদ? 39 অনুচ্ছেদ। 40 অনুচ্ছেদ বেশ গুরুত্বপূর্ণ। কপিরাইট বা অন্য কোনো বিশেষ সুবিধা লঙ্ঘনের ক্ষতিপূরণের মামলা 3 বছর। কপিরাইট লঙ্ঘনের মামলা বা গ্রন্থস্বত্ব লঙ্ঘনের মামলা মনে রাখবেন 3 বছর। কপিরাইট আসলে কাকে বলে? এই যে যে আইন পাঠ বই, এটা কপিরাইট প্রোটেক্টেড। আইন পাঠ বই দেখা যদি আমরা কেউ নকল করি, তাহলে আমার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারবে জাহাঙ্গীর আলম সাহেব 3 বছরের মধ্যে। যারা সৃষ্টিশীল কাজের সাথে জড়িত, তাদের এই কাজগুলো সব কপিরাইট প্রোটেক্টেড থাকে। সৃষ্টিশীল কাজ কি? গান গাওয়া, গান সুর করা, বই লেখা, এগুলা, কবিতা লেখা, এগুলা সব কি সৃষ্টিশীল কাজ। তো এইগুলা একজন একটা গান গাইছে, আপনি তার অনুমতি না নিয়ে আপনিও বাণিজ্যিক উদ্দেশ্যে তার সেই গানটা গাইছেন, বা তার অনুমতি না নিয়ে আপনি সিনেমাতে এই গানটা ব্যবহার করছেন, বাট তার অনুমতি নেন নাই, এটা আপনি কপিরাইট ভঙ্গ করছেন। তো কপিরাইট ভঙ্গ করলে ক্ষতিপূরণের মামলা করতে পারবে। তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। 44 অনুচ্ছেদটা ভিভিআই। একবার বাংলা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এবং এই 44 অনুচ্ছেদটা জাস্ট 3 বছর জানলে ওখানে 5 মার্ক সে পাবে। 44 অনুচ্ছেদে বলছে যে নাবালকের অভিভাবক কর্তৃক কোনো সম্পত্তি হস্তান্তর করা হলে তা বাতিল করার জন্য নাবালক যে সাবালক হয়েছে তার কর্তৃক মামলা দায়েরের মেয়াদ। ধরেন, আমরা জানি যখন কোনো ব্যক্তি নাবালক থাকে তখন সে কোনো চুক্তি করতে পারে না, সে ভয়েড অ্যাব ইনিশিও। সে যদি কোনো চুক্তি করে সেটা শুরু থেকেই বাতিল। তাহলে নাবালকের সহায় সম্পত্তি এগুলা তদারকি বা পরিচালনা করে তার অভিভাবক। এখন নাবালকের পিতা ধরেন, সম্পত্তির মালিক নাবালক, বাট নাবালকের পিতা একটা সম্পত্তি বিক্রি করে দিছে। বিক্রি করার পরে সে করছে কি, নাবালক যখন সাবালক হইলো, সে যদি মনে করে যে তার পিতা যে কাজটা করছে ঠিকঠাক করে নাই, তাহলে সে যদি তার পিতা কর্তৃক হস্তান্তরকৃত সম্পত্তি, মানে যেটা হস্তান্তর করছে, এটা যদি বাতিল করতে চায়, তাহলে তাকে সাবালক হওয়ার 3 বছরের মধ্যে মামলাটা করতে হবে। কত অনুচ্ছেদে? 44 অনুচ্ছেদে। সে যদি তার পিতা কর্তৃক হস্তান্তরকৃত যে হস্তান্তর, এটা যে সম্পত্তি, এটা যদি বাতিল করতে চায়, বাট মামলা করছে সাবালক হওয়ার 4 বছর পর, তাহলে হবে না। বুঝছেন? 48, 49, এটা আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10, 11 ধারার মামলা 3 বছর। 48-এর নিচে লেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 11 ধারা, মানে অস্থাবর সম্পত্তির তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি কর্তৃক দখল উদ্ধারের মামলা 3 বছর। 48 অনুচ্ছেদে কতদিন? 3 বছর। কত কত ধারার মামলা? 11। কোন আইনের 11? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 11। 49-এ যদি আসেন, লেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারা। 49-এ লেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারা। এটাও কোন সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির জন্য অথবা এমন সম্পত্তি কেউ অন্যায়ভাবে গ্রহণ, ক্ষতিগ্রস্তকরণ বা আটকের ফলে ক্ষতিপূরণের মামলা 3 বছর। এটা কত অনুচ্ছেদ? 49। ঠিক আছে? তাহলে অস্থাবর সম্পত্তি উদ্ধার বললেই 3 বছর। 48 আর 49। তো এখন আমরা এখানে একটা বিষয় দেখি, অর্থ আদায়ের জন্য মামলা। অর্থ আদায়ের জন্য মামলা দেখেন, 51 থেকে 64 অনুচ্ছেদ পর্যন্ত, 97 এবং 111 অনুচ্ছেদে বিভিন্ন ধরনের অর্থ আদায়ের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে। অর্থ আদায়ের জন্য ফর মানি মামলা দায়েরের জন্য তামাদি মেয়াদ 3 বছর। আপনি এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা হলো অর্থ আদায়ের কথা বললেই মামলা দায়েরের তামাদি মেয়াদ 3 বছর।
তাতে যে অর্থই হোক না কেন, যে অনুচ্ছেদই হোক না কেন, আপনি যদি প্রশ্নে আসে যে অমুক অর্থ আদায়ের মামলা তামাদি মেয়াদ কত বছর, 3 বছর, শুধু দেখেন দুই জায়গায় অর্থ আদায়ের তামাদি মেয়াদ শুধুমাত্র 16 অনুচ্ছেদে অর্থ আদায়ের তামাদি মেয়াদ 1 বছর, আর 132-এ 12 বছর, এই দুইটা জায়গা ছাড়া আর সকল জায়গায় অর্থ আদায়ের তামাদি মেয়াদ কত, 3 বছর। তাহলে আপনার জাস্ট মনে রাখতে হবে যে 16 অনুচ্ছেদে কি আছে আর 132-এ কি আছে, এই দুইটা ছাড়া সকল অর্থ আদায়ের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত বছর, 3 বছর। তো উদাহরণস্বরূপ বলা যায় 16 অনুচ্ছেদে আমরা পড়ছি ওই যে বকেয়া রাজস্ব আদায়ের জন্য রাজস্ব বিভাগ কর্তৃক সরকারের বিরুদ্ধে মামলা, এটা হলো 16 অনুচ্ছেদ, কত বছর, 1 বছর। এবার আমরা একটু 132 কোথায় আছে সেখানে চলে যাই, আসেন। পাইছেন? 132 পেয়েছেন? দেখেন, যে প্রাপ্য টাকার জন্য স্থাবর সম্পত্তি দায়বদ্ধ থাকে তা আদায়ের জন্য মামলা। যে প্রাপ্য টাকার জন্য স্থাবর সম্পত্তি কি দায়বদ্ধ থাকে, এটা বন্ধক না কিন্তু, মানে আপনি আপনার স্থাবর সম্পত্তি দেখাইয়া একজনের কাছ থেকে টাকা নিছেন, বাট ওইটা অ্যাকচুয়ালি কি না, বন্ধক না। তাহলে ওই টাকা আদায়ের জন্য মামলা যিনি করবেন তার তামাদি মেয়াদ কত বছর, 12 বছর। বা বন্ধক হইলেও আপনি এই জায়গায় বন্ধকের ক্ষেত্রে নর্মালি যে মামলাটা করে সে বন্ধকের সম্পত্তি উদ্ধারের মামলা, ধরেন ব্যাংকের কাছে আপনি বন্ধক রাখছেন, একটা জমি রেখে ব্যাংকের কাছ থেকে 10 লাখ টাকা নিছেন, তাহলে ব্যাংকে যদি আপনি ওই 10 লাখ টাকা শোধ করতে না পারেন, তাহলে ব্যাংক মামলা করে ফরক্লোজারের মামলা। ফরক্লোজার মামলা হলো যে সম্পত্তি বন্ধক রাখছেন ওটা বিক্রি মামলা করবে, তখন আদালত যদি নির্দেশ দেয় তাহলে ওই জায়গা বিক্রি করে ব্যাংক তার টাকা বুঝে নিবে। কিন্তু ব্যাংক যদি অর্থ আদায়ের মামলা করে, অর্থ আদায়ের মামলা বুঝেন, মানে ব্যাংক ওই জায়গা বিক্রি চাচ্ছে না, ব্যাংক ওই ব্যক্তির বিরুদ্ধে 10 লাখ টাকাই চায়, তাহলে যে কত বছরের মধ্যে করতে হবে, 12 বছর। যে প্রাপ্য টাকার জন্য স্থাবর সম্পত্তি দায়বদ্ধ থাকে তা আদায়ের জন্য মামলা। তো তাহলে আমার মনে রাখতে হবে স্থাবর সম্পত্তি দায়বদ্ধ থাকলে ওই টাকা আদায়ের মামলার তামাদি মেয়াদ কত বছর, 12 বছর, 132 অনুচ্ছেদ। আর রাজস্ব বিভাগ কর্তৃক বকেয়া রাজস্ব আদায়ের জন্য সরকার বিরুদ্ধে মামলা 1 বছর, 16 অনুচ্ছেদ। এই দুইটা ছাড়া ভাই আর যত জায়গায় অর্থ আদায়ের মামলা আছে সব কত বছর, 3 বছর। সো আপনি বিশেষ করে এই দুইটা অনুচ্ছেদ আপনার মনে রাখতে হবে। বোঝা গেছে তানভীর সাহেব? আমি যদি আপনাদের বিরুদ্ধে কোর্স ফি আদায়ের মামলা করতে চাই, আমার তামাদি মেয়াদ কতদিন, 12 বছর। কেন? কোর্স ফি তো টাকা চাইছি 3 বছর, এটা তো 16-তেও পড়ে না, 132-এও পড়ে না। আচ্ছা, অর্থ আদায়ের জন্য মামলা তাহলে আমরা পড়ে ফেললাম 57 অনুচ্ছেদটা, দেখেন 57টা বিবিআই 57। অর্থের মাধ্যমে পরিশোধযোগ্য কর্য বা ধার, ধারা লেখা আছে কি হবে, ধার, ধার দেওয়া অর্থ আদায়ের জন্য মামলা 3 বছর। তাহলে আপনি যে টাকা ধার দিছেন বা একজনের যে টাকাটা দিছেন, এই টাকা আদায়ের মামলার তামাদি মেয়াদ কত বছর, 3 বছর। বিভিন্ন সময় তামাদি আইন পড়ানোর সময় আমি অর্থ আদায়ের মামলার উদাহরণ দিই, এই যে 3 বছর সময় সেটা বলছে কোথায়, 57-তে। এরপরে কষ্ট করে চলে আসেন 84 অনুচ্ছেদ, অনুচ্ছেদ 84। কোন মামলা বা নির্দিষ্ট কোনো কাজ বাবদ খরচের জন্য যে ক্ষেত্রে উক্ত খরচ পরিশোধের কোনো সময় নির্দিষ্ট করে কোনো প্রকাশ্য চুক্তি হয়নি সেই ক্ষেত্রে গোল দিবেন অ্যাডভোকেট কর্তৃক তার এমন খরচার জন্য মামলা। অ্যাডভোকেট কাজ করছে, মক্কেল খরচা দিচ্ছে না, তাহলে মক্কেলের বিরুদ্ধে অ্যাডভোকেট আবার মামলা করবে তামাদি মেয়াদ 3 বছর। এটা হলো 84 অনুচ্ছেদ। মানে অ্যাডভোকেটের টাকা আদায়ের জন্য অ্যাডভোকেট মামলা করবে, এই মামলার তামাদি মেয়াদ কত বছর, 3 বছর। কত অনুচ্ছেদ, 84। তো আপনি অ্যাডভোকেট কর্তৃক খরচা আদায়ের মামলা হইলেই ধরে নেবেন কত বছর, 3 বছর। কত অনুচ্ছেদে, 84। আমরা 91 অনুচ্ছেদে চলে আসি। 91 অনুচ্ছেদে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়ছি, ঠিক আছে। দেখেন,
দলিল রদ বা বাতিল করার জন্য যে ক্ষেত্রে অন্য কোনো বিধান নাই, মানে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে 39 ধারা মামলা। 39 ধারা মামলা তামাদি মেয়াদ 3 বছর। কত অনুচ্ছেদ? 91। আর 92 93 তে বলছে যে দলিল অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য ঘোষণামূলক মামলা, 42 ধারা মামলা অবৈধ জাল মর্মে। তার মধ্যে 92 ধারাটা দেখেন, ইস্যুকৃত বা রেজিস্ট্রিকৃত রেজিস্টার্ড কোন দলিল জাল বলে ঘোষণার জন্য। সো এটা বল দিবেন রেজিস্টার্ড দলিল। কি দলিল? যদি বলে রেজিস্টার্ড দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা, তাইলে কত? 92। ডান সাইডে দেখেন কত বছর? 3 বছর। আর 93 যদি দেখেন, বাদীর বিরুদ্ধে যে দলিল বলবৎ করার প্রয়োগ নেওয়া হয়েছে তা জাল জাল বলে ঘোষণার জন্য মামলা। রেজিস্টার্ড ছাড়া অন্যান্য দলিল ঘোষণা মানে অবৈধ মর্মে ঘোষণার জন্য তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। এটা হলো 93। তাহলে এই 91 92 93 এই তিনটা অনুচ্ছেদ আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়েছি ওখানে বেশ ভালোভাবেই পড়েছি। দলিল বাতিলের মামলা 91 অনুচ্ছেদ 3 বছর, জাল মর্মে ঘোষণামূলক মামলা 92 93 3 বছর। তার মধ্যে দলিলটা যদি নিবন্ধিত হয় তাহলে 92, আর অন্যান্য ক্ষেত্রে 93। আর 92 93 উভয় ক্ষেত্রেই তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। 95 96 এটাও আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়ছি। 95 96 হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনে দলিল সংশোধনের মামলা। দলিল প্রতারণামূলক ভাবে যে ডিগ্রি নেওয়া হয়েছে তা রদ করার জন্য মামলা, তামাদি মেয়াদ 3 বছর। আর ভুলের কারণে প্রতিকার লাভের জন্য মামলা, তামাদি মেয়াদ 3 বছর। অর্থাৎ দলিলে যদি প্রতারণামূলক ভাবে ভুল হয় তাহলে তামাদি মেয়াদ 3 বছর দলিল সংশোধনের। আবার যদি কোনো পক্ষের পারস্পরিক ভুলের কারণে হয় সেক্ষেত্রেও সংশোধনের মামলা তামাদি মেয়াদ 3 বছর। 95 96। অনুচ্ছেদ 103, অবিলম্বে পরিশোধযোগ্য এক্সিজিবল ডাওয়ার, মুজ্জল মোহর। মুজ্জল মানে হলো অবিলম্বে। মুজ্জল মানে কি? অবিলম্বে মানে বিয়ের সাথে সাথে যে দেনমোহরটা পরিশোধ করতে হয় সেটাকে বলে মুজ্জল মোহর বা অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহর। মুসলিম মহিলা কর্তৃক মামলা, বল দেবেন 3 বছর। মোহর তলব করা হলে যখন পরিশোধ করতে অস্বীকার করা হয় অথবা যখন মৃত্যু বা তালাক দ্বারা বিবাহ বিচ্ছেদ হয়। তাহলে আমার মনে রাখতে হবে যে অবিলম্বে যে দিনমোহর পাওয়া সেটার জন্য তামাদি মামলা করার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। কতদিন? 103 অনুচ্ছেদ। মানে কত অনুচ্ছেদ? 103 অনুচ্ছেদ। কোন মহিলা? মুসলিম মহিলা। হিন্দু মহিলা কি এই 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 মামলা করতে পারবে? হিন্দু বিবাহের ক্ষেত্রে তো দেনমোহর নাই, কেমনে করবে? 104 অনুচ্ছেদ দেখেন, বিলম্বিত দেনমোহর বা এটারে বলা হয় মুউজ্জ্বল। এ জায়গায় লেখে না, একটা হলো মুজ্জ্বল একটা হলো মুউজ্জ্বল। মুজ্জ্বল মানে হলো অবিলম্বে, আর মুউজ্জ্বল সরে ওয়া, মাঝখানে একটা সরে ওয়া আছে। তো ওটারে বলে ডিফারেড ডাওয়ার বা বিলম্বিত দেনমোহর। বিলম্বিত দেনমোহর মানে বিয়ের সাথে সাথে যেটা দেয় না, যেটা তালাক হলে দেয় বা স্বামী মারা গেলে দেয়, মানে সামনে কোনো ঘটনা ঘটনা সাপেক্ষে দেয়, সেটারে বলে বিলম্বিত দেনমোহর। বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম মহিলা কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ 3 বছর। তাহলে মুজ্জ্বল ও 3 বছর, অমুজ্জ্বল মানে অমুজ্জ্বল বা মুউজ্জ্বল বলতে পারেন 3 বছর। দেনমোহর মানেই 3 বছর, এইভাবে মনে রাখবেন, দেনমোহর মানেই 3 বছর। বুঝছেন? মাহবুব সাহেব, খ্রিস্টান মহিলা দেনমোহরের মামলার তামাদি মেয়াদ কতদিন ভাই? আচ্ছা, ঠিক আছে, দেখ মাথা আজকে বেশি গরম হয় নাই। ভাই 109 অনুচ্ছেদ, 109 অনুচ্ছেদ হলো মধ্যবর্তী মুনাফা, মিন প্রফিট, যেটা দেওয়ানি কার্যবিধির 2 আদেশে 2 ধারার উপধারা 12-তে আছে। তো বাদীর স্থাবর সম্পত্তি থেকে প্রাপ্ত যে মুনাফা বিবাদী অন্যায়ভাবে গ্রহণ করেছে তার জন্য মামলা, তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। তাহলে স্থাবর সম্পত্তি থেকে যে মধ্যবর্তী মুনাফা উদ্ধার হয়েছে এটার তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। 113, 113 আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়ছি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা মামলা, ওই যে চুক্তি বলবৎ বা চুক্তি প্রবল।
সুনির্দিষ্ট চুক্তি বলবৎকরণে ফর স্পেসিফিক ইনফরমেন্স অফ কন্ট্রাক্ট মামলা দায়ের, সুনির্দিষ্ট প্রতিকায়নের 12 ধারায় চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে মামলা দায়ের তামাদি বাদ 113 অনুচ্ছেদ অনুসারে কত বছর বলেন? 1 বছর। ওর পাশে দেখেন বছর রয়ের মাথায় ছোট্ট করে একটা পাস আছে, অথবা আপনাদের অন্য কিছু আছে। একেবারে নিচে এসে দেখেন, নিচে এসে দেখেন যে আগে এই একের জায়গা ছিল হলো 3 বছর, কিন্তু এটা 2004 সালে সংশোধন করা হয়েছে। বুঝছেন? আচ্ছা, তো তাহলে মনে রাখবেন যে তামাদি মেয়াদের ক্ষেত্রে, মানে এই যে 112 অনুচ্ছেদ যেটা, 113 অনুচ্ছেদ যেটা, চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ কতদিন? 1 বছর। আগে ছিল কতদিন? 3 বছর। 3 বছর। 2004-এর সংশোধনীর পর এখানে হয়েছে 1 বছর। সো এখানে যদি দেখেন, চুক্তি পালনের জন্য নির্ধারিত তারিখ অথবা যখন অনুরূপ কোনো তারিখ নির্দিষ্ট না থাকে, যখন কোনো তারিখ নির্দিষ্ট না থাকে তখন বাদী যখন অবগত হয় অস্বীকৃত হয়েছে। তাইলে যদি তারিখ থাকে, তারিখ থেকে 1 বছর। আর যদি কোনো তারিখ না থাকে, যেদিন থেকে অস্বীকার করছে সেদিন থেকে 1 বছর। আচ্ছা, অনুচ্ছেদ 114 দেখেন, আহ চুক্তি প্রত্যাহার করার ফর রেসিশন অফ এ কন্ট্রাক্ট, ওই যে চুক্তি রদ, এসআর একটা 35 ধারা মামলা, 35 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় চুক্তি রদের মামলা দায়েরের তামাদি মেয়াদ 114 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে কতদিন? 1 বছর। এটাও আগে ছিল 3 বছর, এখন করা হয়েছে 1 বছর। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তামাদি আইন সর্বশেষ সংশোধিত হয়েছে কত সালে? 2004 সালে। কত কত অনুচ্ছেদ? 113 আর 114। 118 অনুচ্ছেদ দেখেন, দাবিকৃত কোনো পোষ্য দত্তক গ্রহণ অবৈধ, আহ দাবিকৃত কোনো পোষ্য দত্তক গ্রহণ অবৈধ অথবা অনুরূপ কোনো পোষ্য কখনো গ্রহণ করা হয়নি এই মর্মে ঘোষণার দাবিতে মামলা। পোষ্য বুঝেন? ওই যে দত্তক গ্রহণ করছে। তো আপনি জাস্ট 118-19 মনে রাখবেন এইভাবে, যে দত্তক গ্রহণ বৈধ হোক আর অবৈধ হোক, যে দাবি করবে তামাদি মেয়াদ কতদিন? 6 বছর। এই যে 118 আর 119, যেরকম দেনমোহর হইলেই তামাদি মেয়াদ কত? 3 বছর। তারপরে এই যে দত্তক গ্রহণ বৈধ বা অবৈধ হোক, ঘোষণামূলক মামলা তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। আর দলিল কি বলে কিছু দেখেন, এই স্ক্রিনে বই নাই, কি বলেন? হ্যালো? স্ক্রিনে তো আমি বই দেখতে পারি, আপনারা কি দেখেন? কখন থেকে দেখতে পারেন না বলেন দেখি, এখন দেখা যাচ্ছে? এ আনমিউট করছি, একজন কথা বলেন। স্যার জাকির হোসেন স্যার কি যেন শেয়ার করছে স্যার, স্যার জাকির হোসেন অনেকক্ষণ দেখা যাচ্ছে না, অনেকক্ষণই জাকির হয়েছে। হোসেন এখানে কে আছে? স্যার জাকির হোসেন নামে কেউ স্ক্রিন শেয়ার করছে স্যার। শেয়ার করছে। স্যার দেখা যাচ্ছে না তো স্যার। আপনাদের সবার তো তাহলে 100 চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ 113-তে 1 বছর, চুক্তি রদের তামাদি মেয়াদ 114-তে 1 বছর, এবং 113 এবং 114 এই দুইটা অনুচ্ছেদ 2004 সালে সংশোধন করা হয়েছে। আগে ছিল হচ্ছে আপনার 3 বছর, এখন হয়েছে 1 বছর। আর মাঝে পড়ি নাই, লাস্টে পড়লাম 118 আর 19, দত্তক বৈধ অবৈধ এই মর্মে যদি কোনো কথা আসে 6 বছর, 118 আর 119। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ 120 অনুচ্ছেদ, 120 অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করবেন। তামাদি মেয়াদ সম্পর্কে এই তফসিলে কোনো বিধান নাই, সেই মামলার তামাদি মেয়াদ 6 বছর। মামলা করার কারণ যখন উদ্ভব হয়, এই কথার অর্থ হলো কি, যে 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত মামলা দায়েরের তামাদি মেয়াদ তো বলছে, বলছে না? তারপরেও যদি কোনো দেওয়ানি মামলার যেটা তামাদি মেয়াদ তামাদি আইনে নাই,
তাহলে সেই মামলার তামাদি মেয়াদ কত হবে, এটা বলছে 120 অনুচ্ছেদে কত বছর, 6 বছর। আমি উদাহরণস্বরূপ বলি, শুধু সত্য ঘোষণার মামলা, ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ তামাদি আইনে নাই, সো তামাদি মেয়াদ কতদিন, 6 বছর। এরপরে স্থায়ী নিষেধাজ্ঞার মামলার তামাদি মেয়াদ কোথাও নাই, তাহলে তামাদি মেয়াদ কত, 6 বছর। বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলার তামাদি মেয়াদ কোথাও কোথাও নাই, তাহলে তামাদি মেয়াদ 120 অনুচ্ছেদ অনুসারে কত বছর হবে, 6 বছর। বুঝতে পেরেছেন? তাহলে যে মামলার তামাদি মেয়াদ কোথাও কোনো অনুচ্ছেদে উল্লেখ নাই, সেই মামলার তামাদি মেয়াদ নির্ধারিত হবে তামাদি আইনের 120 অনুচ্ছেদ অনুসারে কত বছর, 6 বছর। আচ্ছা, আমরা 124টা দেখি। 124, বংশগত পদ লাভ, বংশগত পদ দখল করার জন্য ফর পজেশন অফ এন হেরিডিটারি অফিস 12 বছর। এখন অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেন, স্যার বংশগত পদ কি? বংশগত পদ মানে হলো, বর্তমানে হয়তো বা নাই, ধরেন একটা বংশের যিনি প্রধান থাকে, অনেক লোক, তা বংশের প্রধান মাহবুব সাহেব, কিন্তু মাহবুব সাহেব রে ওই পদের থেকে বেদখল করে ওনার যে ছোট ভাই হয়েছে সে বংশগত পদ লাভ করছে। তাহলে মাহবুব সাহেব ওই পদটা দখলের জন্য দখল পুনরুদ্ধারের মামলা করবে কত বছরের মধ্যে, 12 বছর। বুঝছেন? কত অনুচ্ছেদ, 124। আচ্ছা, আমরা চলে আসি 128, 29 বিবিআই, বকেয়া খোরপোশ লাভের অধিকার ঘোষণার জন্য হিন্দু মহিলা কর্তৃক মামলা। এটা কিন্তু হিন্দু মহিলা বলছে, বকেয়া খোরপোশ, খোরপোশ মানে হলো ভরণ পোষণ। বুঝছেন? খোরপোশের ইংরেজি কি, ভরণ পোষণ। তাহলে বকেয়া খরপোশ মানে খোরপোশের ইংরেজি তো মেইনটেনেন্স, আর এক বাংলা হচ্ছে ভরণ পোষণ। জি, তাহলে বকেয়া খোরপোশ লাভের অধিকার ঘোষণার জন্য হিন্দু কর্তৃক মামলার তামাদি মেয়াদ কত বছর, 12 বছর। এটা কিন্তু হিন্দু মহিলা। আর খোরপোশ লাভের অধিকার ঘোষণার জন্য হিন্দু কর্তৃক মামলা কতদিন, 12 বছর। সো আপনি খোরপোশ দেখলেই দাগাবেন কত, 12 বছর। খোরপোশ নাও থাকতে পারে, বললো ভরণ পোষণ, হিন্দু মহিলার ভরণ পোষণ 12 বছর। আসতে পারে মেইনটেনেন্স, কত বছর, 12 বছর। এটা কিন্তু মুসলিম মহিলা বলে নাই, কি বলছে, হিন্দু মহিলা। 135 তো আমরা আগেই পড়ছি, পড়ছি না, পড়ছি। 135 অনুচ্ছেদটা আমরা দেখি। 135 অনুচ্ছেদে বলছে যে বন্ধকি স্থাবর সম্পত্তি দখল নেওয়ার জন্য বন্ধক গ্রহীতা কর্তৃক হাইকোর্ট ব্যতীত অন্য আদালতে দায়েরকৃত মামলা। বন্ধক গ্রহীতা শব্দটা গোল দেন, আর স্থাবর সম্পত্তি গোল দেন। পাইছেন? স্থাবর সম্পত্তি গোল দিছেন, আর বন্ধক গ্রহীতা গোল দেন। এটার অর্থ হলো যে আপনি যার কাছে আপনার স্থাবর সম্পত্তি বন্ধক রাখছেন, আমি যদি এইচএসবিসি ব্যাংকে আমার 5 কাঠা জমি বন্ধক রাখি, তার কাছ থেকে 5 লাখ টাকা নেই, তাহলে আমি হলাম বন্ধক দাতা আর ব্যাংক হলো বন্ধক গ্রহীতা। এখন ব্যাংক ওই 5 কাঠা জমির দখল নেওয়ার জন্য মামলা করবে, তামাদি মেয়াদ 12 বছর। দেখা গেল ওই জমির দখলে আমি বন্ধক দিছি এইচএসবিসি রে, বাট দখলে আমি আছি, তাহলে এইচএসবিসি ব্যাংক ওই জমির দখল উদ্ধারের জন্য মামলা করবে, তামাদি মেয়াদ কত বছর, 12 বছর। কত কোন অনুচ্ছেদে বলেছে, 135। বুঝছেন? 142, 142 হলো যে আপনি মালিক এবং বেদখল হইছেন। আপনি মালিক ছিলেন, বেদখল হইছেন, এখন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারার মামলা করবেন 12 বছরের মধ্যে। এটা হলো 142। তাহলে 142 মানে হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত, 8 ও 42। 8 ও 42 ধারা মামলার তামাদি মেয়াদ উল্লেখ করছে তামাদি আইনের অনুচ্ছেদ 142। এই যে দেখেন, যখন বাদী স্থাবর সম্পত্তির দখলে, তখন বাদী বেদখল হলে, এই যে দেখেন কি হলে, বেদখল হলে বা বাদী তার দখল ত্যাগ করলে সেই সম্পত্তির দখল লাভের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের গোল দিবেন 8 ধারার মামলা দেয়। তামাদি মেয়াদ কত, 12 বছর। 8-এর সাথে 142-এর সাথে আমরা আর একটা অনুচ্ছেদ পড়ছিলাম, সেটা হলো 144। 144ও কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারার মামলা। তো 144 আর 142-এর মধ্যে পার্থক্য হলো, আপনি মালিক, আপনি বেদখল হইছেন, তাহলে 142 অনুচ্ছেদ। আর আপনি মালিক কিন্তু আপনি বেদখল হন নাই, শুরু থেকেই বেদখলেই আছেন। মানে একজন ব্যক্তি সে তার পিতার জমির মালিক হইছে, মালিক হওয়ার পরে ওই জমিতে সে আছে, তার কাকারা এসে তারা বেদখল করছে, তাহলে কাকাদের বিরুদ্ধে সে মামলা করবে 142 অনুচ্ছেদ অনুসারে 12 বছর। কিন্তু যদি এরকম হয় পিতা মারা গেছে, সে জমির মালিক হইছে, ওই জমির দখলে যাইতে দেখে যে তার বড় চাচা আগে থেকে ওই জমির দখলে আছে,
বড় চাচা যদি বলে যে বাবা এই জমির মালিক তোমার পিতা না, এই জমির মালিক হলাম আমি, বাট অ্যাকচুয়ালি মালিক ভাতিজা, তাহলে সেই ক্ষেত্রে 12 বছরের মধ্যেই মামলাটা করবে, বাট এই তামাদি মেয়াদ নির্ধারিত হবে 144 অনুচ্ছেদ অনুসারে। ভুলে গেছেন বোধহয় নাকি? 142 হলো আমি দখলে ছিলাম, বেদখল হইছি 142, আর আমি মালিক কিন্তু বেদখল হই নাই, কিন্তু আমার দখলও নাই, বেদখলও হই নাই আবার কি দখলেও নাই, সেই ক্ষেত্রে আমি ওই সত্ত্ব দখল দুইটাই চাইতেছি 12 বছরের মধ্যে। এটা হলো কত? 144। এই যে দেখেন, স্থাবর সম্পত্তি দখলের জন্য বা তৎসংশ্লিষ্ট কোনো স্বার্থ যার সম্পর্কে এই আইনে কোনো বিশেষ বিধান নেই, তামাদি মেয়াদ কত বছর? 12 বছর। বুঝছেন? দুইটাই 842, 142 আর 144 দুই জায়গায় যে মামলার তামাদি মেয়াদ বলছে সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 842। এখন যারা বুঝতেছেন না, একটু কম বুঝতেছেন, তারা বলবেন যে তো 42-এর উপর দিয়ে যাচ্ছে সব। মামলাটা যে ধারায় করব সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 842, আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 842 ধারার তামাদি মেয়াদ বলছে তামাদি আইনের 142 অনুচ্ছেদ, 144 অনুচ্ছেদে। তাহলে 142 অনুচ্ছেদ যখন আপনি দখলে ছিলেন এবং বেদখল করেছেন, আর 144 অনুচ্ছেদ হলো আপনি দখলে ছিলেন না আবার বেদখলও, মানে শুরুতেই আপনি দখলে ছিলেন না আর আপনি বেদখলও আর নেই, দখলে না থাকলে বেদখল কেমনে হইবেন? ওই যে আপনার পিতার জমি আপনি পাবেন, এখন যাই দেখলেন চাচা আগে থেকে দখলে। আবার আপনি একটা বাড়ি কিনছেন, ওই বাড়িতে 10টা ফ্ল্যাট আছে, এখন 8টা ফ্ল্যাট ঠিক আছে আর 2 ফ্ল্যাটে ভাড়াটি আছে, তারা বলতেছে ওই 2 ভাড়াটিয়া আগে থেকেই আছে, আগের মালিক থেকেই আছে, ওই 2 ভাড়াটিয়া বলতেছে যে এই 2 ফ্ল্যাটের মালিক তারা। তাহলে তাদের বিরুদ্ধেও আমি 842 ধারা মামলা করব 12 বছরের মধ্যেই, বাট এই 12 বছর কাউন্ট হবে তামাদি আইনের 144 অনুচ্ছেদ অনুসারে। 147-48 দেখেন, বন্ধক রেহেন উদ্ধারের অধিকার নাশ, ফরক্লোজার বা বিক্রয়ের জন্য রেহেন গ্রহীতা কর্তৃক মামলা 60 বছর। মানে ওই যে একটু আগে বলছিলাম যে ব্যাংক ওই জমির দখলে যাইতে চাই, তাইলে হলো 135 অনুচ্ছেদ অনুসারে 12 বছর, আর ব্যাংক যদি ওই জমি বিক্রি করতে চায় তাহলে হলো 147 অনুচ্ছেদ অনুসারে 60 বছর। বিক্রি করতে চায় মানে হলো ব্যাংক চাইতেছে যে যার জমি সে যাতে এই বন্ধক আর ছুটাইতে না পারে, আর এই জমি বিক্রি করে সেই বন্ধকের টাকা আদায় করতে চায়, এটার বলে ফরক্লোজার। কি বলেন? ফরক্লোজার। তার ফরক্লোজার মামলা করে বন্ধক গ্রহীতা ব্যাংক করে, ব্যাংক হচ্ছে বন্ধক গ্রহীতা। তামাদি মেয়াদ কত বছর? 60 বছর। আর অনুচ্ছেদ 148 দেখেন, বন্ধকি স্থাবর সম্পত্তি খালাস করার জন্য, দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলা, এটা বলে রিডিমশন, রিডিম পুনরুদ্ধার। এই জায়গা হলো যে জমি রাখছিল সে ব্যাংকের কাছ থেকে মামলা করে জমি আদায় করতে চায়, পুনরুদ্ধার করতে চায়, সুট ফর রিডিমশন, এটা করে হলো বন্ধক দাতা, যার জমি সে করে। এটারও তামাদি মেয়াদ 60 বছর। সো বন্ধক গ্রহীতা করুক আর বন্ধক দাতা করুক, 147 আর 148-এ তামাদি মেয়াদ কত বছর? 60 বছর। শুধু বন্ধকে সম্পত্তির দখল যদি কেউ পাইতে চায়, বন্ধকি সম্পত্তির দখল, তাহলে 135-এ কত বছর? 12 বছর। এই তিনটা বিষয় মনে রাখেন, ফরক্লোজার হোক রিডিমশন হোক, তামাদি মেয়াদ কত বছর? 60 বছর। আর বন্ধকি সম্পত্তির দখল যদি কেউ পাইতে চায় তাহলে 135-এ 12 বছর। অনুচ্ছেদ 149 দেখেন, যে কোনটা বোঝেন নাই? 47-48 তো ফরক্লোজার আর রিডিমশন। 47-এ বলতেছে ব্যাংক ওই জমি, যে উদাহরণ দিয়েছিলাম যে জমিটা ব্যাংকের কাছে বন্ধক রাখছেন, ব্যাংক ওই জমি বিক্রি করতে চায়, এটা হলো 47, তামাদি মেয়াদ 60 বছর। আর 48 হলো যার জমি সে ওই জমি উদ্ধার করতে চায় ব্যাংকের কাছ থেকে, এটাও তামাদি মেয়াদ কত? 60 বছর। আর যে ক্ষেত্রে ব্যাংক বিক্রি করতে চাইতেছে না কিন্তু ওই জমির দখলে যেতে চাইতেছে, বন্ধক গ্রহীতা বন্ধকৃত সম্পত্তির কি দখলে যেতে চাইতেছে, তখন 135 অনুচ্ছেদ অনুসারে কত বছর? 12 বছর। জি। তো আমরা জেনে রাখা ভালো, দেখি জেনে রাখা ভালো, আসলে দেখার কিছু নাই। 149টা একটু দেখি। 149, যে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারাধীন মামলা ব্যতীত সরকার কর্তৃক সরকারের পক্ষে দায়েরকৃত কোনো মামলা, সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারাধীন মামলা ব্যতীত সরকার কর্তৃক সরকারের পক্ষে, মানে সরকার যে মামলাই করুক না কেন সরকারের বিশেষ বিধান দিছে, সরকারের তামাদি মেয়াদ কত বছর? 60 বছর, 60 ইয়ার্স। তাহলে আমাদের তামাদি আইনে 3 ধরনের মামলার তামাদি মেয়াদ 60 বছর, ফরক্লোজার, রিডিমশন, আর সরকার যদি কোনো মামলা দায়ের করে। বুঝছেন?
তো আমরা নামাজের বিরতি, নামাজ শেষে আমরা আপিলের তামাদি মেয়াদ পড়া শুরু করব। এই বাদ বাকি আবেদনের তামাদি মেয়াদ আর কিছুক্ষণ লাগবে, এটা পড়া শুরু করবো আর কি ইনশাল্লাহ। দেখেন, আমরা এতক্ষণ পড়েছি যে মামলা দায়েরের তামাদি মেয়াদ। তো মামলা দায়েরের তামাদি মেয়াদ 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত থাকলেও আমরা কিন্তু হাতে গোনা কয়েকটি অনুচ্ছেদ পড়ছি। তো কোনগুলা যদি এইভাবে বলেন, 2, 3, 10, 16, তারপরে 19, 24, 25, এই টাইপের, 23, 24, সরি, তারপরে আপনার 39, তারপরে 40, 44, 57, এরপরে 84, তারপরে আপনার 91, 92, 93, 95, 96, 103, 104, 109, এরপরে আপনার 113, 114, 118, 19, 120, 123, 24, 100, ওই যে হিন্দু মহিলার খোরপোশ, 27, 28, এরপরে পড়ছি 135, এরপরে পড়ছি 132, 142, 144, আর আপনার 147, 148, 149, এই অনুচ্ছেদ গুলো আমরা হাতে গোনা কয়েকটা পড়ছি। তো এর মধ্যে আমরা এগুলা একটু দেখবেন বারবার, এখানে টেনশনের কোনো কারণ নাই, বারবার শুধু দেখে যাবেন। তো আমরা পড়া শুরু করে। দেখেন, আপিল, এই আপিল সম্পর্কে আলোচনা করতে 150 থেকে 157 পাইছেন। এবং এখানে আপিল বলতে 2 আপিল অন্তর্ভুক্ত হবে, এটা দেওয়ানি ফৌজদারি উভয় আপিল। তো এখানে পড়ার কিছু টেকনিক আছে। আগে আমরা 150 অনুচ্ছেদটা দেখেন, দায়রা আদালত কর্তৃক বা মূল ফৌজদারি এখতিয়ার প্রয়োগকালে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত হাইকোর্ট কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কতদিন? 7 দিন। অর্থাৎ আপনি মনে রাখবেন যে মৃত্যুদণ্ডাদেশ যদি দায়রা আদালত দেয় অথবা মূল ফৌজদারি এখতিয়ার প্রয়োগে যদি হাইকোর্ট বিভাগ দেয়, তাহলে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 150 অনুচ্ছেদ অনুসারে কতদিন? 7 দিন। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতেই হবে। তাহলে আমি 150 মনে রাখবো। এরপরে চলে আসেন 154। 154তে বলতে, দেখেন, 1898 সালের ফৌজদারি কার্যবিধি অনুসারে হাইকোর্ট ভিন্ন যে কোনো আদালতে আপিল। হাইকোর্ট ভিন্ন যে কোনো আদালত বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার দায়রা জজ বা ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত মানে হাইকোর্ট ব্যতীত নিম্ন আদালত যে যতগুলো আছে জেলা পর্যায়ে, ওনাদের কাছে আপিলের তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। তাহলে আমি 150, 154 মনে রাখবো। 155 দেখেন, 155তে বলতেছে যে 150 ও 157 অনুচ্ছেদ যে সকল মকদ্দমা সম্পর্কে বিধান আছে সেগুলো ছাড়া অন্যান্য হাইকোর্ট বিভাগে আপিল। মানে আপনি ফৌজদারি মামলায় যদি দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বা দণ্ড বৃদ্ধির জন্য হাইকোর্টে আপিল করেন, 155 অনুচ্ছেদ অনুসারে তামাদি মেয়াদ 60 দিন। তো দায়রা জজ বা ম্যাজিস্ট্রেট আদালতে করলে 154তে 30 দিন, আর হাইকোর্টে করলে 155তে কত দিন? 60 দিন। সর্বশেষ দেখেন, যেটা মনে রাখবো, 157। 157 দেখেন যে খালাস আদেশের বিরুদ্ধে 1898 সালের কার্যবিধি অনুযায়ী আপিল, লিখবেন পিপি কর্তৃক। খালাস আদেশের বিরুদ্ধে এই যে আপিলটা করবে, এটা আপিলটা করবে কে? পিপি। কতদিন? 6 মাস। তাহলে আমি 4টা অনুচ্ছেদ একসাথে মনে রাখবো, 150, 154, 55 আর 157। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 150, হাইকোর্ট ব্যতীত অন্য কোথাও আপিল 154তে 30 দিন, হাইকোর্ট বিভাগে আপিল 155তে 60 দিন, আর খালাস আদেশের বিরুদ্ধে আপিল, খালাস আদেশের বিরুদ্ধে আপিলটা আপনি যেখানেই করেন না কেন, এটা দায়রা জজও হতে পারে, এটা হাইকোর্ট বিভাগও হতে পারে, খালাস আদেশের বিরুদ্ধে আপিল করলেই তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। এটা আপনার মনে রাখা দরকার। তাহলে আপনি এইভাবে পড়বেন, 150, 154, 155 আর 157। তাহলে এই 4টা অনুচ্ছেদই কোন আপিল রিলেটেড? ফৌজদারি আপিল রিলেটেড। এখন আমরা চলে আসি 152। 1908 সালের দেওয়ানি কার্যবিধি অনুসারে জেলা জজ আদালতে আপিল, অর্থাৎ
সিভিল মামলায় বা দেওয়ানি মামলায় জেলা জজের কাছে যে আপিল গুলো করেন সেটার তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। এটা বলছে 100 কত অনুচ্ছেদ? 152। তাহলে দেওয়ানি মামলায় আপনি জেলা জজের কাছে আপিল করলে তামাদি মেয়াদ 30 দিন। 152-র সাথে আমি মনে রাখবো 156। 156-তে বলছে যে দেওয়ানি মামলায় যদি আপনি হাইকোর্টে আপিল করেন, দেওয়ানি কার্যবিধির অধীন 151, 153 অনুচ্ছেদে যে সকল মোকদ্দমা সম্পর্কে বিধান আছে সেগুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল 90 দিন। তাহলে দেওয়ানি মামলায় জেলা জজের কাছে আপিল করলে 30 দিন, 152। দেওয়ানি মামলায় হাইকোর্টে আপিল করলে 90 দিন, 156। তাহলে আমি প্রথমে পড়ছিলাম 150, 154, 155, 157, এরপরে পড়লাম 152 আর 156। এবার দেখেন আমি যেটা পড়বো সেটা হচ্ছে যে 151। 151 বলছে যে হাইকোর্ট কর্তৃক, হাইকোর্ট বললেন হাইকোর্ট কর্তৃক বল দিবেন মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল। মূল দেওয়ানি এখতিয়ার বুঝেন? যে মামলাটা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হাইকোর্ট, এই মামলাটা জেলা পর্যায়ের কোনো আদালতে করে নাই, এই মামলাটা সরাসরি করা হয়েছে কোথায়? হাইকোর্টে। এবং হাইকোর্ট যদি কোনো ডিগ্রি বা আদেশ দেয় তাহলে সেটার বিরুদ্ধে রায়, সেটার বিরুদ্ধে আপিল কোথায় করা যায়? হাইকোর্ট যদি রায় দেয় তাহলে আপিল কোথায় হবে? আপিল বিভাগে। এই ক্ষেত্রে তামাদি মেয়াদ দেখেন 20 দিন। 151-তে বলতেছে যে হাইকোর্ট বিভাগ তার আদি এখতিয়ার প্রয়োগে, মানে মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিগ্রি বা রায় দেয় তাহলে আপিল করতে হবে আপিল বিভাগে। তামাদি মেয়াদ কতদিন? 20 দিন। কোথায় বলেছে? 151। 151। কি করলে ভালো হয় বলেন? কার্য দিবস না এমনি হইলে ভালো হয়? যেহেতু কার্য দিবস বলে নাই তাহলে 20 দিন দিইনি, কার্য দিবস বললে বলেই দিত। বুঝছেন? আচ্ছা, আর একটা অনুচ্ছেদ আছে সেটা হলো 153। এখানে বলছে অধীনস্থ কোনো আদালত আপিল বিভাগে লিভ টু আপিল প্রত্যাখ্যানের কোনো আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল। সো আপনি এটা হলো এরকম যে আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়েছিলাম যে যখন আপনি আপিল বিভাগে আপিল করতে চান আগে বিচারিক আদালতে আবেদন করতে হবে যে আমি আপিল বিভাগে লিভ টু আপিল করতে চাই। এখন দেখা গেল সে সার্টিফিকেট দেয় নাই, লিভ টু আপিলের আবেদন প্রত্যাখ্যান করছে, তখন ওই প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে আপনি হাইকোর্টে আপিল করবেন। এটা বলছে 153-তে কতদিন? 30 দিন। সো লিভ টু আপিল প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল, এটা মনে রাখবেন 153 অনুচ্ছেদ অনুসারে 30 দিন। সো আমি তাহলে এই আপিলের কোনো অনুচ্ছেদ বাদ রাখি নাই, বাট আপিলের অনুচ্ছেদ গুলো আমি পড়বো কিভাবে? আপিলের অনুচ্ছেদ গুলো পড়বো এইভাবে। প্রথমে পড়ছিলাম মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 150-এ 7 দিন। হাইকোর্ট ভিন্ন অন্য কোনো আদালতে ফৌজদারি আপিল 154-তে 30 দিন। হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল 155-তে 60 দিন। খালাস আদেশের বিরুদ্ধে আপিল পিপি করবে 6 মাস, 157। এটা পড়ছিলাম প্রথমে। দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা জজ আদালতে আপিল 152-তে 30 দিন। দেওয়ানি মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে আপিল 156-তে 90 দিন। ঠিক আছে? এরপরে দেওয়ানি মামলায় হাইকোর্ট বিভাগ তার মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগে, মানে যে মামলা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হাইকোর্ট, তিনি যদি কোনো ডিগ্রি বা রায় দেয় সেটার বিরুদ্ধে আপিল 151 অনুচ্ছেদ অনুসারে 20 দিন। 20 দিন মনে থাকবে। আর যে ক্ষেত্রে আপনি অধস্তন কোনো আদালতে লিভ টু আপিল করার জন্য আবেদন করছিলেন, আপনার আবেদন প্রত্যাখ্যান করছে, ওই প্রত্যাখ্যানকৃত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল 153 অনুচ্ছেদ অনুসারে 30 দিন। তাহলে আপনার সিকোয়েন্স হলো 150, 154, 155, 157। এটা হলো 1, 152, 56, 2, 151, 53, 3। বুঝছেন? এ জায়গা আর পড়বো না, সরাসরি চলে আসেন আবেদন বা দরখাস্তের ক্ষেত্রে আপিল। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আমার কাছে, আশেপাশে জিজ্ঞাসা না করে আমার কাছে করেন। মাহবুব সাহেব, কোনো প্রশ্ন আছে? বলেন। এই আপনারা সবাই এই জায়গায় সাইন করেন, সিগনেচার করছেন? কয়জন হয়েছেন? 30 জন লেখা, এখন বেশি আছেন নাকি? এতজন কেমনে হইলেন? 30 জন কে আছে এই জায়গা আদৌ?
আসেন আমরা তৃতীয় বিভাগ পড়ি, আবেদন সমূহ, থার্ড ডিভিশন অ্যাপ্লিকেশন। তো আপনারা আমার সামনে আছেন 30 জন, আর অনলাইনে আছে 39 জন। আচ্ছা দেখেন, তো তাহলে আমরা এখানে তৃতীয় ভাগে যে আবেদনের যে তামাদি মেয়াদ, এর মধ্যে আমরা যেটা পড়বো সেটা হলো 160। 160 অনুচ্ছেদ দেখেন, পুনরীক্ষণ দরখাস্তের শুনানিকালে দরখাস্তকারী হাজির হতে ব্যর্থ হলে বা গড় হাজিরার ফলে প্রত্যাখ্যিত দরখাস্ত পুনর্বহালের আবেদন। পুনরীক্ষণ শব্দ এটা হলো রিভিউ। এই যে দেখেন, পুনরীক্ষণের ইংরেজি কি? রিভিউ। আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়েছিলাম, আপনাদের মনে থাকার কথা, রিভিউ করে যে আদালত সিদ্ধান্ত দিছে সে আদালতে, রিভিউ করে যে আদালত সিদ্ধান্ত দিছে সে আদালতে। তো তাহলে আপনি রিভিউ করছেন, আপনার রিভিউয়ের দরখাস্ত বা প্রত্যাখ্যান করছেন, মানে রিভিউয়ের দরখাস্ত আপনি রিভিউর যেদিন শুনানি, ওই দিন আপনি শুনানি দিন হাজির হন নাই, শুনানির দিন হাজির হন নাই, তাহলে আপনার ওই দরখাস্ত কি করছে? প্রত্যাখ্যান করছে। তাহলে পুনর্বহালের আবেদন করবেন 160 অনুচ্ছেদ অনুসারে কতদিন? 15 দিন। বুঝেন কিনা? মানে আমি রিভিউ করছিলাম, রিভিউয়ের শুনানি যেদিন হবে ওই দিন আমি আসি নাই, তো আমার রিভিউ দরখাস্ত কি করছে? প্রত্যাখ্যান করছে। তাহলে ওই প্রত্যাখ্যাত দরখাস্ত পুনর্বহালের আবেদন করব কত দিনের মধ্যে? 15 দিন। 160। 161 দেখেন, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায় বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে বিচার ক্ষমতাপ্রাপ্ত কোন আদালত কর্তৃক অনুরূপ এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত। মানে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত মানে হলো কোর্ট অফ স্মল কজেস। যে আদালতের মূল্যমান 20,000 টাকা পর্যন্ত তারে বলে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত। আলাদা একটা আইনই আছে 1887 সালের। তো ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত বা স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো রায় দেয়, তাহলে রিভিউ করার তামাদি মেয়াদ কতদিন? 15 দিন। তাহলে রিভিউ দরখাস্ত রিভিউকারীর অনুপস্থিতির কারণে প্রত্যাখ্যান হইলেও পুনর্বহালের আবেদন তামাদি মেয়াদ 15 দিন। স্মল কজেস কোর্টের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউরও তামাদি মেয়াদ কতদিন? 15 দিন। 162টা ভিভিআই। 162 হাইকোর্ট কর্তৃক গোল দিবেন আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়ের পুনরীক্ষণের জন্য দরখাস্ত। হাইকোর্ট আদি এখতিয়ার মানে কি? যে মামলার বিচার হাইকোর্টই করছে, নিম্ন আদালতের কোথাও হয় নাই। এই মামলায় যদি হাইকোর্ট কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে রিভিউ করতে হবে 20 দিন, তামাদি মেয়াদ 20 দিন। তানবিন সাহেব, হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে সিদ্ধান্ত দিলে রিভিউ কোথায় করবে? আপিল বিভাগে। হাইকোর্ট সিদ্ধান্ত দিছে, রিভিউ কোথায় করবে? হাইকোর্টে। আপনাদের সবার নাম তানবিন? আমার নাম তানবিন। রিভিউ যে সিদ্ধান্ত দিবে সে আদালতে, নিম্ন আদালতেও না উচ্চ আদালতেও না। সো হাইকোর্ট আদি এখতিয়ার বলে কোন সিদ্ধান্ত দিলে রিভিউ আপিলের তামাদি মেয়াদ আছে 151-তে 20 দিন। আর হাইকোর্ট আদি এখতিয়ারে কোন সিদ্ধান্ত দিলে তার কাছে রিভিউর তামাদি মেয়াদ আছে 162-তে কতদিন? 20 দিন। সো হাইকোর্টের আদি এখতিয়ার বা অরিজিনাল জুরিডিকশনের কথা আসলে, আপিল হোক বা রিভিউ হোক, তামাদি মেয়াদ কতদিন? 20 দিন। বুঝছেন? হাইকোর্ট আদি এখতিয়ারের সিদ্ধান্ত দিলে আপিল হবে আপিল বিভাগে, এটা হলো 151-তে 20 দিন। আর হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে কোনো রায় বা ডিক্রি দিলে রিভিউ হবে হাইকোর্টের কাছেই, এটা 162-তে 20 দিন। ভিভিআই 151, 162 ভিভিআই। আচ্ছা, 173-এ চলে আসেন। 173 161 এবং 162 অনুচ্ছেদে উল্লেখিত ক্ষেত্র সমূহ ব্যতীত, মানে 161তে বলছে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতে রিভিউ 15 দিন, আর 162তে বলছে হাইকোর্টে আদি এখতিয়ার প্রয়োগে রিভিউ 20 দিন। এই দুইটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে রিভিউ এর তামাদি মেয়াদ 90 দিন। তাহলে 173-এ রিভিউ অন্যান্য ক্ষেত্রে রিভিউ মানে কি? অন্যান্য ক্ষেত্রে রিভিউ মানে সহকারী জজ থেকে শুরু করে জেলা জজ ইভেন হাইকোর্টে হতে পারে। ধরেন হাইকোর্টে একটা মামলা আপিলে সিদ্ধান্ত দিছে, হাইকোর্ট একটা মামলা আপিল শুনানি করে সিদ্ধান্ত দিছে, তাহলে হাইকোর্টের কাছে রিভিউ করতে হবে 90 দিনের মধ্যে 173। আর হাইকোর্ট আপিলে না, বরং হাইকোর্ট নিজে বিচার করে সিদ্ধান্ত দিছে, তাহলে রিভিউ করতে হতো 20 দিন। বুঝছেন? সহকারী জজ একটা
মামলা শুনে সিদ্ধান্ত দিছে রিভিউ সহকারী জজের কাছে 90 দিন, এই যে 173, বুঝছেন? জেলা জজের কাছে রিভিউ কতদিন? 90 দিন। তাহলে রিভিউ এর মোট অনুচ্ছেদ আছে 160, 61, 62 আর 173। তো তার মধ্যে 160 আসলে রিভিউ রিলেটেড না, বাট ওই জায়গায় বলছে যে রিভিউ শুনানির দিন হাজির হয় নাই, প্রত্যাখ্যান করলে পুনর্বহালের আবেদন করতে হবে 15 দিন। 161তে বলছে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতে রিভিউ করতে হবে 15 দিন। 162তে বলছে যে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগের সিদ্ধান্ত দিলে রিভিউ করতে হবে 20 দিন। আর 173 বলছে যে উপরের গুলা ছাড়া আর অন্যান্য সকল ক্ষেত্রে রিভিউ করতে হবে কতদিন? 90 দিন। বুঝছেন? তাহলে আমি এই অনুচ্ছেদ গুলো একসাথে বলবো, রিভিউ রিলেটেড 160, 161, 162 আর কত 173। আচ্ছা, এবার চলে আসেন আগে 163-তে আসেন। 163-তে বলছে যে মামলা খারিজ রদের আবেদন, এই যে দেখেন, হাজির হতে ব্যর্থ হওয়ার জন্য বা গড় হাজিরার বা সমন জারির খরচ জমা দেওয়া না দেওয়ার জন্য, অথবা মোটামুটি 9 আদেশের 4টা বিধিতে মামলা খারিজ হয়, মনে আছে? 2, 3, 5, 8, 9 আদেশের দেওয়ানি কার্যবিধি 2, 3, 5, 8। তো এর মধ্যে খারিজ রদের যে আবেদনটা আপনি করবেন, এই খারিজ রদের আবেদনের তামাদি মেয়াদ 30 দিন, এটা বলছে 163। তাহলে এই খারিজ রদের আবেদনটা কে করে? বাদী করে। তামাদি মেয়াদ কতদিন? 30 দিন, 163। আর একতরফা ডিক্রি হলো শুনানির দিন বাদী আসছে, বিবাদী আসে নাই, তাহলে একতরফা ডিক্রি দেয়। একতরফা ডিক্রি রদের আবেদন করে 9 আদেশের 13 বা 13, 9 আদেশের 13তে, তাহলে 9 আদেশের 13তে একতরফা ডিক্রি রদের আবেদন, এটা করতে হবে 164 অনুচ্ছেদ অনুসারে 30 দিন। তাহলে মামলা খারিজ রদ 163 আর একতরফা ডিক্রি রদ 164, উভয় ক্ষেত্রেই তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। তো আমি 163 আর 164 একসাথে মনে রাখবো। এরপরে চলে আসেন 168, 69। আপিলকারীর অনুপস্থিতির জন্য বা আপিলকারীর ত্রুটির জন্য যদি আপিল খারিজ হয়, তাহলে আপিলকারী আপিল পুনঃগ্রহণের আবেদন করে, এটা 168, 30 দিন। আর আপিল আর যিনি প্রতিবাদী তার অনুপস্থিতির কারণে আপিল একতরফা নিষ্পত্তি হয়, তাহলে আপিল পুনঃ শুনানির আবেদন করবে প্রতিবাদী, এটারও তামাদি মেয়াদ 30 দিন, এটা বলছে 169। তো আপিল খারিজ হইলে আপিল পুনঃগ্রহণের আবেদন করবে 168 অনুচ্ছেদ অনুসারে 30 দিন। আর আপিল যদি একতরফা নিষ্পত্তি হয়, তাহলে আপিল পুনঃ শুনানির জন্য আবেদন করবে ফর রিহিয়ারিং, এটাও 30 দিন, এটা বলছে 169। তো মূল মামলা খারিজ 163, মূল মামলা একতরফা ডিক্রি 164, আপিল খারিজ 168, আপিল একতরফা শুনানির ক্ষেত্রে পুনঃ শুনানির আবেদন 169। এই সকল ক্ষেত্রে তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। চলে আসেন 176, 77। কোন মামলায় এ দেখি কারো মনে আছে কিনা, এই কায়েম মোকাম কাকে বলে বলেন, কে বলতে পারবেন? হাত তোলেন। বাদী বা বিবাদী যদি মারা যায় বা আপিলকারী বা প্রতিবাদী যদি মারা যায়, তাহলে ওই মামলায় বা ওই আপিলে যারা মারা গেল তাদের বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হওয়ার যে প্রক্রিয়া, এটারে কি বলে? 22 আদেশের 3 আর 22 আদেশের 4। সো বাদী বা বিবাদী যদি বাদী বা আপিলকারী যদি মারা যায়, তাহলে তাদের বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে 90 দিনের মধ্যে, এটা বলছে 176। এই যে দেখেন, মৃত বাদী বা আপিলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার দেওয়ানি কার্যবিধির অধীন দরখাস্ত কতদিন? 90 দিন। আর 177 দেখেন, যে বিবাদী বা প্রতিবাদীর যে আইনগত প্রতিনিধি তারা পক্ষভুক্ত হওয়ার তামাদি মেয়াদ কত? 177-এ 90 দিন। সো যদি বলে পরীক্ষায় যে কায়েম মোকামের দরখাস্তের তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। বাদী আর আপিলকারীর প্রতিনিধির ক্ষেত্রে 176, আর বিবাদী আর প্রতিবাদীর বৈধ প্রতিনিধির ক্ষেত্রে 177, উভয় ক্ষেত্রেই কতদিন? 90 দিন। বুঝছেন? তাহলে 163, 64 এক জোড়া, 168, 69 এক জোড়া, 176, 77 এক জোড়া। জি। 171টা ভিভিআই দেখেন, 171। যারা এই ব্যাখ্যাটা জানবেন না তাদের কাছে ভাষাটা অদ্ভুত লাগবে। এই যে দেখেন 171 কি বলছে, বাতিল আদেশ বাতিলের জন্য দেওয়ানি কার্যবিধি 1908-এর অধীন আদেশের দরখাস্ত। যারা প্রেক্ষাপট জানেন না তারা বলবেন বাতিল আদেশ আবার বাতিল করে কে? আপনি
আপনার বাদী মারা গেছে, বাদী যদি মারা যায় 90 দিনের মধ্যে কায়েম মাকামের দরখাস্ত করতে হবে। 90 দিনের মধ্যে কায়েম মাকামের দরখাস্ত করেন নাই, মামলা বাতিল হয়ে যাবে, অ্যাবেট। এখন পরবর্তীতে যখন তারা বুঝতে পারলো যে মামলা অ্যাবেট হয়েছে, তাহলে বাদীর বৈধ প্রতিনিধিরা ওই বাতিল আদেশ বাতিলের আবেদন করবে, রদের আবেদন করবে। এটা হলো 60 দিনের মধ্যে। 22 আদেশের 9 বিধি অনুসারে তামাদি মেয়াদ 60 দিন, বলছে 171 অনুচ্ছেদ। সে এসে আবেদন করলো যে ওনার আমার পিতা মারা গেছে বা চাচা মারা গেছে, আমি তো আসলে শোকে আহ বিহ্বল ছিলাম, আমি এটা জানতাম না যে মামলা আছে, তো আমার যৌক্তিক কারণ আছে আমার পক্ষভুক্ত না করার কারণে যে মামলাটা বাতিল হয়েছে, বাতিল আদেশটা বাতিল করতে মর্জি হয়। 22 আদেশের 9 বিধিতে যে দরখাস্তটা দিবেন, এটা 171 অনুচ্ছেদ অনুসারে তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। বুঝছেন? তাহলে বাতিল আদেশ বাতিল কতদিন? 60 দিন। কত অনুচ্ছেদ? 171। 170 দেখেন, নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত। নিঃস্ব, তানবিন সাহেব, যারে জিজ্ঞাসা করবো সে বলবেন, আর কেউ কথা বলবেন না। তানবিন সাহেব, নিঃস্ব ব্যক্তি কাকে বলে? যার সম্পদের পরিমাণ 5,000 টাকার বেশি, 5,000 টাকার কম, কি ছাড়া 5,000 টাকার কম বলেন? মামলার বিষয়বস্তু বা পরিধেয় বস্ত্রাদি ছাড়া 5,000 টাকার কম, সে হলো নিঃস্ব ব্যক্তি। নাকি মিলন সাহেব? উত্তর দিতে বললে পাস। বলেন, নিঃস্ব ব্যক্তি কত আদেশে আছে? নিঃস্ব ব্যক্তির মামলা বা আপিল। উত্তর দিতে পারলে প্রিলি ইনশাল্লাহ পাস করে গেছেন, কনফার্ম। নিঃস্ব ব্যক্তির মামলা 33, নিঃস্ব ব্যক্তির আপিল 44। মনে আছে? 33, 3 3 4 4। মূল মামলার ক্ষেত্রে 3 3, আপিলের ক্ষেত্রে 4 4। তাহলে এখানে দেখেন, পারেন নাই বলে যে অকৃতকার্য হবেন তা না, ওই পারলে পাঁচটা কনফার্ম হতো আর কি ইনশাল্লাহ। দেখেন তাহলে 170 দেখেন, তাহলে নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতি দরখাস্ত কতদিন? 30 দিন। পাশের মালিক তো আল্লাহ, আপনার সাথে ফান করলাম। দেখেন, তাহলে নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত 30 দিন, এটা বলছে কতদিন? 170। আচ্ছা, এখানে আর পড়বো না, সরাসরি আমরা চলে আসি আপনার 181। দেওয়ানি কার্যবিধি 1908-এর 48 ধারায় কোনো বিধান নেই সেই সকল দরখাস্ত বা যে সকল দরখাস্তের জন্য তামাদি মেয়াদ এই তফসিলে উল্লেখ নেই, সেই সকল দরখাস্ত তামাদি মেয়াদ 3 বছর। দেখেন, মূল মামলার তামাদি মেয়াদ উল্লেখ নাই, সেক্ষেত্রে ছিল 120। আর যদি এমন কোনো দরখাস্ত আছে যে দরখাস্তের তামাদি মেয়াদ 158 থেকে 183-র মধ্যে নাই, তাহলে সেই দরখাস্ত করতে হবে 181 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। যেমন লেখেন প্রত্যার্পণ, যেমন প্রত্যার্পণ। আর দেওয়ানি কার্যবিধির 144 ধারার দরখাস্ত বলে প্রত্যার্পণ। দেওয়ানি কার্যবিধির 144 ধারার এই 181-র নিচে লেখেন দেওয়ানি কার্যবিধির 144 ধারার দরখাস্ত বা প্রত্যার্পণ। দেওয়ানি কার্যবিধির যেমন দিয়ে লিখবেন, দেওয়ানি কার্যবিধির 144 ধারার দরখাস্ত প্রত্যার্পণ ব্র্যাকেটে। আচ্ছা, আমাদের এখানে একজন 944956, আপনার নাম কি ভাই? একটু কমেন্ট মানে আমাদের টেক্সট বক্সে লেখেন, চ্যাট বক্সে লিখেন, আপনি কে ক্লাস করতেছেন, আপনার নাম নাই কেন একটু জানান। 944956 কে ক্লাস করতেছেন? নাম জানান, খুব দ্রুত জানান। হয় মুখ দিয়ে বলেন, নাহলে টেক্সট টেক্সট দিয়ে বলেন, যে কোনো একভাবে বলেন। না জানাইলে কিন্তু রিমুভ করে দিব। তো তাহলে এখানে দেখেন, তাহলে যদি বলে যে যে মামলার তামাদি মেয়াদ নাই, সেই মামলা দায়েরের তামাদি মেয়াদ কতদিন? 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। আর যে দরখাস্তের তামাদি মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে নাই, তাহলে সে দরখাস্ত করতে হবে কত অনুচ্ছেদ অনুসারে? 181 অনুচ্ছেদ অনুসারে কত বছর? 3 বছর। বুঝছেন? 182 অনুচ্ছেদ বিবিআই, ডিক্রি জারির তামাদি মেয়াদ 3 বছর। আর ডিক্রি, সরি মানে, হ্যাঁ, ডিক্রি জারির তামাদি মেয়াদ 3 বছর। কততে বলছে? 182। আর ডিক্রি যদি নিবন্ধিত হয়,
তাহলে কত বছর? 6 বছর। 6 বছর। এখন আপনাদের আহ তাহলে ডিগ্রি আপনি পাইছেন, আপনি যদি ডিগ্রিটা নিবন্ধন না করেন তাহলে তামাদি মেয়াদ 3 বছর, আর ডিগ্রিটা যদি নিবন্ধন করেন তাহলে তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। এখন অনেকে প্রশ্ন করেন, স্যার তাই ডিগ্রিটা দেখা গেল আমি 5 বছর পরে নিবন্ধন করলাম, তাইলে কি আমি 5 বছর পরের থেকে 6 বছর পাবো? বুঝাইতে পারি নাই বোধহয়। নর্মালি তো ডিগ্রিজারি তামাদি মেয়াদ 3 বছর। এখন একজন ব্যক্তি ডিগ্রি পাইছে, পাওয়ার পরে ধরেন সে 5 বছর না 2 বছর পরে রেজিস্ট্রি করছে। নর্মালি তো ডিগ্রিজারি তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। এখন সে ডিগ্রি পাওয়ার 2 বছর পর্যন্ত জারি মামলাও করে নাই, আবার ডিগ্রি নিবন্ধনও করে নাই, সে 2 বছর পর নিবন্ধন করছে। তাহলে কি তাহলে 2 বছর পর থেকে সে 6 বছর পাবে কিনা, এ হলো প্রশ্ন। না ভাই, রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে যে কোনো জিনিস নিবন্ধনের একটা নির্দিষ্ট সময় আছে, কখনো 30 দিন, কখনো 3 মাস, কখনো 4 মাস। এই সময়ের মধ্যে যদি আপনি নিবন্ধন না করেন তাহলে পরে আর নিবন্ধন করতে পারবেন না। সো এই বিষয়টা আপনার হাতে না যে আমি যে সময় খুশি নিবন্ধন করে 6 বছর সময় নিব, বিষয়টা তা না। ঠিক আছে, তাহলে আমার মনে রাখতে হবে যে জারি মামলার তামাদি মেয়াদ 182 অনুচ্ছেদ অনুসারে কতদিন? 3 বছর। আর ডিগ্রিটা যদি নিবন্ধিত হয় সেক্ষেত্রে কত বছর? 6 বছর। বুঝছেন? জি স্যার। একটা কথা আছে, সেটা হলো যে যদি ডিগ্রিটা সংশোধিত হয়, ডিগ্রিটা কি ধরেন দিছে আজকে 24 সালে, ওই ডিগ্রি আবার সংশোধন করতে 25 সালে, তাহলে 25 সাল থেকে 3 বছর। যদি 2 বছর পর সংশোধিত হয় তাহলে 2 বছর পর থেকে 3 বছর। সংশোধন করে কে? আদালত। আদালত করে। দেখি বলেন তো, ডিগ্রি সংশোধন করে দেওয়ানি কার্যবিধির কত ধারায়, মনে আছে কিনা? কে পারবেন বলেন? অনলাইনে কেউ পারবেন বা অফলাইনে? ডিগ্রি সংশোধন করে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 152 ধারায়। 152 ধারায়। আর কার্যক্রমের অনিয়ম সংশোধন করে দেওয়ানি কার্যবিধির 153 ধারায়। আর ইনহেরেন্ট পাওয়ার আছে 151 ধারায়। যাই হোক, আমরা আজকের সর্বশেষ অনুচ্ছেদটা, সেটা হলো 183 অনুচ্ছেদ। পুরাতন যাদের বই তাদের বইতে লেখা নাই, যা একটু লিখে নেন। 183 অনুচ্ছেদ অনুসারে একটু লেখেন। 183 অনুচ্ছেদ অনুসারে নতুন বইতে লেখা আছে? আচ্ছা, 183 অনুচ্ছেদ অনুসারে একটু লেখেন, যার লেখার ইচ্ছা আছে একটু লেখেন। 183 অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে, হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোন ডিগ্রি প্রদান করলে উক্ত ক্ষেত্রে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। উক্ত ক্ষেত্রে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। অর্থাৎ যে মামলাটা হাইকোর্ট বিভাগেই দায়ের করা হয়েছিল প্রথমে এবং হাইকোর্ট বিভাগে ডিক্রি দিছে, ওই ডিক্রি জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে। 183 অনুচ্ছেদ। তো আমাদের দেওয়ানি কার্যবিধিতে হাইকোর্ট বিভাগের আদি এখতিয়ার রিলেটেড আপিলের ক্ষেত্রে আছে 151 ধারা, 151 অনুচ্ছেদ, 20 দিন। হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে সিদ্ধান্ত দিলে রিভিউ করতে হবে 20 দিন, এটা আছে 162। আর হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে ডিক্রি দিলে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে, এটা আছে 183। সো আপিলের ক্ষেত্রে 151, রিভিউ এর ক্ষেত্রে 162, আর ডিক্রি জারির ক্ষেত্রে কত? 183। তো এই ছিল আমাদের আহ দেওয়ানি কার্য। ইসমাইল প্রশ্ন নিয়ে যান। এই ছিল আমাদের তামাদি আইনের আমাদের অনুচ্ছেদ সংক্রান্ত বিস্তারিত। তামাদি আইন আমাদের শেষ হয়ে গেল। আমরা আগামীকাল, এখন আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল আপনারা একটু একটু দ্রুত আসার চেষ্টা করবেন 4:30টার দিকে।
চেষ্টা করবেন। আগামীকাল বার কাউন্সিল বইটা নিয়ে আসবেন, বার কাউন্সিল পড়বো, তারপরে ফৌজদারি পড়বো আর কি, বুঝতে পারছেন? আর আগামীকালও আপনাদের পরীক্ষা থাকবে। পরীক্ষা আমি একটু বলে দিই, সেটা হলো যে ফৌজদারি এতদিন যা পড়ছি সেটা তো পড়বই, সেটা সেটা প্লাস এই যে তামাদি আইনের 21 থেকে 29 ধারা, 21 থেকে 29 আগামীকালের ক্লাস টেস্টের বিষয়বস্তু। তো এখন আমাদের ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্ট পরে আমাদের ফৌজদারি কার্যবিধির একটু ক্লাসও হবে, এই আর কি। আর এখন এই মুহূর্তে আমার সামনে 30 জন আছেন, অনলাইনে 38 জন আছেন। আমাদের নতুন কোর্স শুরু হয়েছে, ইতিমধ্যে অনেকের কাছে পূর্বের কোর্সের বকেয়া আছে, এবং নতুন কোর্সে অনেকে অ্যাডমিশন এখনো নেন নাই। সো যেহেতু আমি কষ্ট করতেছি, আমার কোর্স ফি যেটা বকেয়া আছে চেষ্টা করবেন দ্রুত পরিশোধ করার। প্রতিদিন এক কথা বলতে আর ভালো লাগে না, যার যা কাছে যা আছে এটা মনে করেন আমি বার কাউন্সিল, বার কাউন্সিলে বললে হবে যে আমার টাকা নাই, আমার এই কাজ সেই কাজ, কোনো কাজ হবে না। তো আমারে বার কাউন্সিল ভাবা শেখেন, এই আর কি। ভালো থাকেন। নতুন ভালো লিঙ্ক থাকেন। দিব, পরীক্ষার প্রশ্ন দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম।